সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা একটা দুঃখজনক হত্যাকাণ্ডের পরিস্থিতি উদ্ঘাটন সাপেক্ষে আপনাদের সামনে আমরা জেলা পুলিশ, পিবিআই সহ অন্যান্য যারা বিশেষায়িত সংস্থা আছে তারা আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন, গতকাল দুপুর 2টার দিকে আমাদের একটা খবরের ভিত্তিতে জেলা পুলিশ জনসেবা হাসপাতালের 3য় তলার কক্ষ থেকে উনি ডাক্তার আমিরুল ইসলাম, যিনি ড্যাবের রাজশাহীর আহ্বায়ক, বিএমের রাজশাহীর অঞ্চলের আহ্বায়ক এবং বেসরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা, উনি নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা শয়ন কক্ষে উনি রেস্টরুম আছে, সেখানে নৃশংসভাবে খুন হয়েছে। সেভাবে আমরা এসে ওনাকে পাই। সেই ভিত্তিতে আমরা পারিপার্শ্বিক অবস্থা ও আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করি, আমরা পুলিশের পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন সংস্থা আমরা যৌথভাবে কাজ করার পরে আমরা দেখতে পাই হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল। আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিয়ে দীর্ঘ রাত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে ভোর রাতে অলমোস্ট ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদুল মিয়া আসাদ, উনি হচ্ছে বাড়ির দুনটে। সে 2024 সালে বগুড়া থেকে এইচএসসি পাশ করে টিএমএসএস মেডিকেল কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছে। সেই আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে এখানে কর্মরত ছিলেন। কর্মরত থাকার সময় হাসপাতালে বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন ফিমেল কলিগও থাকে। এইরকম একটা ভুল বুঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময়, এই 3 জনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনা, সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। ওখানে একটা চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায় 25 তারিখেই। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে, তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করে। সেই ক্ষোভের অংশ হিসেবে সে বগুড়া থেকে একটা বোরকা কিনে 1300 টাকা দিয়ে একটা দোকান থেকে, এবং 2টা ছুরি কিনে। সে যেহেতু এখানে 3 বছর পিএ হিসেবে কর্মরত ছিল, তার কাছে ডাক্তার আমিরুল সাহেবের রুম, এখানে প্রবেশ পথ, কোথায় সিসিটিভির ফুটেজ থাকবে না, কোথায় সে ফাঁকি দিলে সহজে ঢুকতে পারবে, এইসব বিষয় তার জানা আছে। সেই ভিত্তিতে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। প্রথমে যখন সে 3 তলায় আমির সাহেবের রুমের সামনে যায় তখন উনি ভিতরেই ছিলেন। এই সময় সে সিঁড়িতে সে আত্মগোপন করে অবস্থান নেয় অ্যাজ এ মহিলা হিসেবে। তারপরে যখন ডাক্তার আমিরুল সাহেব যখন এখান থেকে বের হয়ে যান 7:10-এর দিকে, তখন সে যেহেতু উনি আসা যাওয়ার মধ্যেই থাকেন এবং সে জানতো এখানে সিসিটিভির কাভারেজ নাই এই কোণাটাতে, সে কৌশলে এই রুমের মধ্যে ঢুকে খাটের নিচে সে আশ্রয় নেয়। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা বুঝি, তার সাথে যেটা আমাদের 10-12 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে, তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে, কিন্তু সেই যেহেতু বেশি রাত্রে, ওদিন ডাক্তার আমিরুল সাহেব রাত 1টা পর্যন্ত সে চেম্বারে বিভিন্ন রুগী দেখছে, বিভিন্ন রুম ভিজিট করে প্রায় 1:15টার দিকে সে রুমে আসছে। উনি আবার নিজে হাইপার টেনশান, ওনার ঘুমের সমস্যা, প্রেশার, এইসব রুগী ছিলেন। উনি ওষুধপত্র, উনি ঘুমের ওষুধও খাইতেন, সেটাও পিএ হিসাবে আগে যে কর্মরত আসাদ জানতো। সেই প্রেক্ষিতে উনি ঘুমের ওষুধ খেয়ে এরপর উনি কিছু ফাইলপত্র সাইন করছে হাসপাতালের 1টা-1:30টার দিকে। এই পরে রাত 3টা-3:30 পর্যন্ত মানুষজনের আনাগোনা ছিল, আমাদের সিসিটিভি ফুটেজও সেটা দেখা গেছে, ডাক্তাররা রাউন্ডে ছিল। সে যেহেতু এইসব 3 বছর এটার সাথে অভ্যস্ত, সে আনুমানিক 4টা-4:15টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, তখন সে প্রথমে উঠে এই নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে সে
জানতো যে ওখানে ভিতরে সিসিটিভির মূল ক্যামেরাগুলো ডাক্তার আমিরুল সাহেবের রুমেই ছিলেন, তো সেই জন্য সে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করছে। সে নিজেরে গোছাইয়ে সে আবার 6:30টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়। গিয়ে সে আবার বগুড়ার দিকে রওনা হয়। সে বগুড়ার নন্দীগ্রাম এলাকার একটা নির্দিষ্ট এলাকায় সে তার ব্যবহৃত ছুরি দুটা ফেলে, আর বোরকাটা সে এই সিংরাদ্দির পাশে নদী আইসিডি টাওয়ারের সামনে নদীতে ফেলে দেয়। তা আমরা সেই সব বিষয় যেহেতু যাচাই বাছাই সাপেক্ষে আমরা রাত্রের অপারেশনের পরে সকাল থেকে আমরা সেই ছুরি দুটো উদ্ধার করি, কিন্তু বোরকাগুলো যেহেতু নদীর স্রোত, আমরা একটা টিম কাজ করবে রাত্রে এই স্রোতের মধ্যে কোথাও পাওয়া যায় কিনা, কিন্তু আমরা এটা নিশ্চিত হয়েছে সে বোরকা কোত্থেকে কে নিচ্ছে, সে বগুড়া থেকে। এই পরে এই হত্যাকাণ্ডের বিষয় সে আমাদেরকে বিস্তারিত অবহিত করছে। এখন যে বিষয়গুলো সামনে আসছে এর প্রেক্ষিতে পরবর্তী পুলিশি ব্যবস্থা হিসাবে যেটা করণীয়, যেটা কোর্টে যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটাকে বলে সেটা দিতেও সে সম্মত হয়েছে। সে তার দাবি মতে সে ক্ষোভের বশে অথবা তার মধ্যে কোনো ধরনের ওই যে ত্রিমুখী একটা বিষয় ছিল, সেই বিষয়কে সামনে রেখে তার মধ্যে নৃশংসতার প্রতিহিংসা জাগ্রত হয়েছে বলে সেই ঘটনাটা ঘটাইছে। এই অবস্থায় আপনাদের সাথে আর এতটুকুই আমাদের জেলা পুলিশের থেকে, আমাদের জেলার অফিসাররা আছে। আমরা গ্রেপ্তার একজনেই, এখন আমরা একজনকে গ্রেপ্তার দেখাচ্ছি ফরমালি। বাকিদের সম্পৃক্ততা, বাকি কেউর কোনো উস্কানি, বাকি কেউর সম্পৃক্ততা ছিল কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বাকি যারা হেফাজতে আছে তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে। এই শহর থেকে, এই নাটোর শহরেই ছিল, নাটোর শহর থেকে ধরা হয়েছে। যে মেয়ের কথাটা বলা হচ্ছে সেই মেয়েকে কি আটক দেখিয়েছে? সেই মেয়েকে আমাদের হেফাজতে আছে। যে মেয়েকে আসাদের সম্পর্ক ছিল, আসাদ তাকে বিয়ে করার কথা ছিল। সে তার আরেকটা মানে সে একটা আগে বিয়ে করছিল, ডিভোর্স শেষ হয় নাই, এই জন্য সে বিয়ে করতে পারে নাই। এবং সে বেসিক্যালি আমরা এইভাবে বলছিলাম যে আসলে সে যেহেতু 25 তারিখ ঘটনা, তাহলে এই মেয়েও চলে গেল না কেন। সে চাইছে যে আসলে সে কয়েকদিন পরে নিয়ে যাবে, যেহেতু চাকরি বাড়া সারা করবে কি, সে চাকরি করতেছে করুক, তারপর তাকে নিয়ে যাবে। এখানে আমিরুল সাহেবের ভূমিকা কি তাদের প্রেমের মধ্যে? ত্রিমুখী একটা সম্পর্ক তো আমরা একটু টেকনিক্যালি বললাম। আমরা যে একটা মৃত মানুষ সম্পর্কে খুব বেশি খারাপ কথা না বলা ভালো। আমরা তো সবাই ধর্ম, যার ধর্মে তার মৃত মানুষের প্রতি সম্মান দেখানোটাও কিন্তু আমাদের দায়িত্ব। আমরা ওটা প্রকাশ্যে না বলা ভালো। আমরা তো সবাই যার ধর্মের একটা ইথিক্সে বিশ্বাস করি। আসাদের বাড়ি হচ্ছে পিতার নাম ইলিয়াস আকন্দ, সাং হচ্ছে এলাস ফকির পার, থানা দুনট, জেলা বগুড়া। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাকে কি কোনো চেতনানাশক খাওয়ানো? না, চেতনানাশক কিছু হয়নি। উনি যেহেতু রেগুলার ঘুমের ওষুধ খায়, এটা আসাদ জানতো। পিএ হিসেবে 3 বছর যেহেতু ছিল, সে জানে যে উনি যেহেতু হাইপার টেনশন, ডায়াবেটিস, অনেক ধরনের অসুস্থতার মধ্যে থাকে, এই জন্য ও জানতো যে এরকম ঘটনা মানে গভীর ঘুমে চলে যাবে। জি, ছুরিটাই উদ্ধার করা হয়েছে, আর বোরকা উদ্ধারের চেষ্টা চলতেছে, আর কোনো আলামত এর সাথে সংশ্লিষ্ট নাই। অন্য কোনো রহস্য এই পর্যন্ত তদন্তে পাই নাই। আমরা আরো জিজ্ঞাসাবাদ করলে হয়তো আর কিছু পাইলে আমরা আপনাদের পরবর্তীতে জানাবো। আজকে আরো অপারেশন আছে, আরো কিছু উদ্ধারের বিষয় থাকে, ওই যে বোরকা এইসব অপারেশনে বেসিক্যালি পুলিশের কাছে এরকম অপারেশনাল কাজে আসামি হেফাজতে থাকার সুযোগ আছে, আইনে কোনো বাধা নেই। একটা পুরুষাঙ্গের বিষয় তো কালকে থেকে জানেন আপনারা, এটা জানেন। আমরা ওই যে বোরকা পরিহিত অবস্থায় উপস্থিতিটা যেহেতু ওই সিঁড়িটা ইউজ করছে, আপনারা জানেন যে 3 তলার সিঁড়ির মধ্যে যে সিসিটিভিটা আছে ওইটাই শুধু কোণাটা কাভার করে, আর এদিকে সিসিটিভি নাই। যেহেতু এটা প্রাইভেট রুম, মহিলারা এদিকে থাকে অথবা মেয়ের নামাজ টামাজ পরে, এখানে সিসিটিভি ছিল না। তো সিঁড়ির গোড়ায় যে সিসিটিভিটা আছে সেই ফুটেজটা থেকে আমরা নিশ্চিত হয়েছি একাই জড়িত, আর কেউ ছিল না আপাতত তদন্তে। মানে এই 30 ঘন্টার তদন্তে আমরা মামলা, গতকালে মামলা হয়েছে। ওনার মিসেস বাদী হয়ে মামলা করছে সদর থানায় 302-34। এক কথায় কথা হচ্ছে যে জমি জমা